আচ্ছা, এবার নেক্সট হচ্ছে, এবার আমরা কি আসছি যে ভ্যাকসিন কত রকমের হয়। এখানে দেখতেই পাচ্ছি যে প্রথমে হচ্ছে যে হোল অর্গানিজম ভ্যাকসিন বলে এক ধরনের ভ্যাকসিন হয়। হোল অর্গানিজম ভ্যাকসিন, হোল অর্গানিজম ভ্যাকসিন কি বলছে যে ইট কনসিস্ট অফ লাইভ বাট অ্যাটিনুয়েটেড অর ইনঅ্যাক্টিভেটেড ব্যাকটেরিয়াল সেলস অর ভাইরাল পার্টিকলস। তার মানে কি, দু রকমের হয়। হোল অর্গানিজম ভ্যাকসিন মানে পুরো অর্গানিজমটাকে আমি শরীরের মধ্যে পাঠিয়ে দেবো অ্যাজ আ ভ্যাকসিন। ভ্যাকসিন হিসেবে পুরো পুরো অর্গানিজম, পুরো ব্যাকটেরিয়াটাকেই শরীরের মধ্যে পাঠিয়ে দেবো। কিন্তু যদি পুরো ব্যাকটেরিয়াটাকে শরীরের মধ্যে পাঠায় তাহলে তো শরীর অসুস্থ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তো প্যাথোজেনিক। কিন্তু আমরা তো ওইভাবে পাঠাবো না। আমরা কী করে পাঠাবো? আমরা ব্যাকটেরিয়াটাকে, লাইভ ব্যাকটেরিয়া, জ্যান্ত ব্যাকটেরিয়া, কিন্তু ওটাকে অ্যাটিনিউটেড করে পাঠাবো। অ্যাটিনিউটেড মানে ওর প্যাথোজেনিক প্রপার্টিটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরকম এরকম সিচুয়েশন তৈরি করে সেটাকে আমি পাঠাবো। এই হচ্ছে এক নম্বর গেল, লাইভ বাট অ্যাটিনিউটেড ভ্যাকসিন। আর দুই নম্বর কি? দুই নম্বর হচ্ছে তোর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আর কিল্ড ভ্যাকসিন। ঠিক আছে, মানে আমি এবার এই কথাটা হচ্ছে যে আমি লাইভ অ্যাটিনিউটেড কাকে বলছি, বা আমি ব্যাকটেরিয়াকে কি করে, কোনো একটা ক্ষতিকর ব্যাকটেরিয়াকে, কোনো একটা প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমকে আমি কী করে অ্যাটিনিউটেড করব। অ্যাটিনিউটেড মানে তার প্যাথোজেনিক প্রপার্টিটাকে আমি কী করে নষ্ট করব, দেখি এখানে বলেইছে। ঠিক আছে, যে আমরা কি করি, এই ব্যাকটেরিয়া যদি আমাকে লাইভ অ্যাটিনিউটেড করতে হয় ব্যাকটেরিয়াকে, ধর যেটা একটা প্যাথোজেনিক, সাপোজ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, ঠিক আছে, যে টিবি রোগ ঘটায়, যে যক্ষা রোগ ঘটায়, টিবি টিউবারকিউলোসিস ঘটায়, সেই মাইক্রো অর্গানিজমটাকে আমি আনফেভারেবল কন্ডিশনে গ্রো করাবো। আনফেভারেবল কন্ডিশন মানে যেটাতে ব্যাকটেরিয়াটা অভ্যস্ত নয়, হয়তো হাই টেম্পারেচার, হাই পিএইচ, হাই অ্যারিড কন্ডিশন, এরকম অবস্থায় আমি ব্যাকটেরিয়াটাকে গ্রো করাবো। তাহলে এরকম সিচুয়েশনে যদি ব্যাকটেরিয়া গ্রো করে, তাহলে দেখা গেছে যে ব্যাকটেরিয়ার যে প্যাথোজেনিক জিনটা, সেই প্যাথোজেনিক জিনটার মিউটেশন ঘটে যায়। ঠিক আছে, আর প্যাথোজেনিক জিনের মিউটেশন ঘটে যাওয়ার কারণে ব্যাকটেরিয়ার প্যাথোজেনিসিটিটা নষ্ট হয়ে যায়। কিন্তু বেঁচে থাকার ক্যাপাসিটি থাকে, কিন্তু প্যাথোজেনিসিটি শো করার ক্যাপাসিটিটা নষ্ট হয়ে যায়। বোঝাতে পারলাম? সায়র, বুঝতে পারলি? সায়র, সায়র বুঝতে পারলি লাইভ অ্যাটেনিউটেড বলতে কি বোঝাচ্ছে? কি বুঝলি বল? মানে কিভাবে করছি, হোয়াট ইজ দ্য মেকানিজম, কিভাবে করছি? ইনঅ্যাক্টিভ তো অবশ্যই করছি, কিন্তু কিভাবে করছি? কি করে মিউটেট করছি? এই ইনভিট্রো মিউটাজেনেসিস করা হয় না এক্ষেত্রে। ঠিক আছে, ইনভিট্রো মিউটাজেনেসিস এক্ষেত্রে করা হয় না, এক্ষেত্রে আনফেভারেবল কন্ডিশনে ব্যাকটেরিয়াকে গ্রো করানো হয়। আনফেভারেবল কন্ডিশনে, অর্থাৎ যে কন্ডিশনে ব্যাকটেরিয়া অভ্যস্ত নয়, ঠিক আছে, সেই কন্ডিশনে গ্রো যদি করানো হয়, ব্যাকটেরিয়া গ্রো তো করবে, কিন্তু ব্যাকটেরিয়ার যে প্যাথোজেনিক জিনটা, সেই প্যাথোজেনিক জিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ওই আনফেভারেবল কন্ডিশনে প্যাথোজেনিক জিনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। বুঝে গেল তো? আর যদি প্যাথোজেনিসিটি, হ্যাঁ, হুম, অনেক বছর ধরে, অনেক বছর ধরে রাখতে হয়। কিন্তু এখানে একটা গন্ডগোলও আছে। সেটা কি, যেহেতু এটা ন্যাচারাল মিউটেশন ঘটে, তো ওই মিউটেশনটা রিভার্ট ব্যাকও করতে পারে। ঠিক আছে, রিভার্ট ব্যাক মানে আবার ওয়াইল্ড টাইপ জিনে কনভার্ট হতে পারে। ওয়াইল্ড টাইপ মানে সুস্থ জিনে। তাহলে আবার যদি প্যাথোজেনিক জিনে কনভার্ট হয়ে যায়, তাহলে তো আবার তো প্যাথোজেনিক হয়ে উঠবে। যেটা প্রথমের দিকে হতো, পোলিও ভ্যাকসিন প্রথমে যখন চালু হয় 90-এর দশকে, ঠিক আছে, তখন কিন্তু প্রথমে অনেক বাচ্চা মারা গেছিলো। ঠিক আছে, এ নিয়ে অনেক ঝামেলাঝাটি বহু কিছু হয়েছিল। তো সেটা ছিল কারণ, যে ওরা রিভার্ট ব্যাক করে গেছিলো। ঠিক আছে, তখন লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন ইউজ করা হতো তখনকার দিনে। সে এখনও অব্দি ইউজ করা হয় লাইভ অ্যাটেনিউটেড ভ্যাকসিন, কিন্তু কি বলতো, একটা ভয় থেকেই যায় যে সেটা কোনো কোনো সময় ব্যাক মানে আবার মানে নর্মাল ফর্মে ফিরে চলে আসতে পারে। মানে মিউটেটেড যে প্যাথোজেনিক জিনটা, সেটা আবার নর্মাল প্যাথোজেনিক জিনে কনভার্ট হয়ে যেতে পারে। আর নর্মাল প্যাথোজেনিক জিনে কনভার্ট হওয়া মানেই তো কেস, তাহলে তো আবার প্যাথোজেনিক হয়ে যাবে, ও তো শরীরের ভেতরে আবার ক্ষতি করতে শুরু করবে। বোঝা গেল তো? তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো মানে ওরকম যদি ওই জন্য খুব ভাবনা চিন্তা করে ভ্যাকসিন নেওয়া উচিত আর কি। ঠিক আছে, ইভেন এখনও অবধি যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিনগুলো দিচ্ছে, এই ভ্যাকসিনগুলো এখনও অবধি অ্যাটলিস্ট 2-3 মাস চেক করে নিয়ে তারপর নেওয়া উচিত। আগে ভ্যাকসিন নেওয়া উচিত না, কারণ হিসাব মতো এখনও সব ট্রায়াল ফেজের মধ্যেই চলছে।
কারণ ভ্যাকসিন একটা লার্জ কমিউনিটির মধ্যে ট্রায়াল হয়, তারপরে গিয়েই কিন্তু মার্কেটাইজ হয়। কিন্তু এখন যেহেতু তাড়াহুড়ো করে বের করে দিল, ওই জন্য মানে একটু পরের দিকে ভ্যাকসিনটা নেওয়াই ভালো, একদম সাথে সাথে না নিয়ে। তাহলে এবার তুই ভাবতো 1.5 বছরের মধ্যে কি করে বের করলো, 1.5 বছরও হয়নি এখনো, 1 বছর 2 মাস। তো 1 বছর 2 মাসের মধ্যে কি করে বের করলো? বিশ্বাসযোগ্য নয়, ঠিক আছে। তো ওই জন্য হয়তো বা ভালোই করেছে কাজ, বাট স্টিল আমার যা মনে হয় এখনো 2-3 মাস একটু চেক করে নেওয়া উচিত। মানে ধর যারা নিচ্ছে তাদের সিচুয়েশন দেখা উচিত, যে তাদের মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট দেখা যাচ্ছে কিনা। এমনিতেই যখন প্রথম ভ্যাকসিনটা নেওয়া হচ্ছে, আমি নাকি শুনছি যে প্রথম আধা ঘন্টা 1 ঘন্টা নাকি একটু ঝিমানি লাগছে, একটু দুর্বল লাগছে, দিয়ে তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওগুলো নেওয়ার আগে বারবার একটু চেক করে নিয়ে তারপরে নেওয়া উচিত। তারপর অনেক ধরনের ভ্যাকসিন বেরিয়েছে, একটা তো নয়, ঠিক আছে। তো সেইগুলোকে মানে একটু দেখে নিয়ে যে কোনটা বেস্ট এটা দিচ্ছে, মানে অ্যাটলিস্ট 3 মাস বা 6 মাস পর তারপরে দিয়ে ভ্যাকসিন নেওয়া উচিত, তার আগে একদমই না। আর আমাদের মধ্যে এমনি হার্ড ইমিউনিটি গ্রো করে গেছে, কমিউনিটি স্প্রেডের মানে পরেই হার্ড ইমিউনিটি গ্রো করে গেছে। একটা কমিউনিটিতে আর জেনারেলি গ্রো করবে না। এবার যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি নাকি আবার কলকাতাতে বাড়তে শুরু করেছে করোনা। এবার করোনার ভাইরাসের যেটা সবথেকে প্রধান বৈশিষ্ট্য, ও খুব তাড়াতাড়ি স্ট্রেন চেঞ্জ করে। যেমন এইচআইভি যেমন স্ট্রেন চেঞ্জ করতে পারে, করোনা স্ট্রেন চেঞ্জ করতে পারে, কিন্তু করোনা স্ট্রেন চেঞ্জ করার মানে স্পিডটা প্রচণ্ড বেশি। এবার বারবার করে স্ট্রেন চেঞ্জ করলে তাহলে তো প্রবলেম না। তো যাই হোক, এইটুকুনি আমি তোদেরকে বলে রাখলাম যে 2030-এর মধ্যে আবার এরকম অনেক ভাইরাস আসবে, এবং করোনা যেমন আসবে এরকম আরও ভাইরাস আসবে 2030-এর মধ্যে। ওই জন্য আমাদের যে সাবজেক্ট, এই যে ধর মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, এগুলো ধর বা এই রিসার্চ বেস যে সাবজেক্টগুলো, অ্যাপ্লাইড সাবজেক্টগুলো, এগুলোর দাম দিনের পর দিন বাড়তে থাকবে, রিসার্চ ওরিয়েন্টেড যেগুলো, ঠিক আছে। তো মানে ওই জন্য আছে, হ্যাঁ এটার উপর ওই জন্য 28 তারিখে একটা সেমিনারের ব্যবস্থা করা হয়েছে। আমি গ্রুপে পাঠিয়েছিলাম, দেখেছিস যে আমাদের এখানে একজন আইআইটিয়ান আসবে আর কি, আমাদেরই মানে কি বলবো, খুবই কাছের একজন। তো সে তার সমস্ত কিছু শেয়ার করবে, এবং প্রত্যেকের স্ট্র্যাটেজি থেকে শুরু করে, টিপস থেকে শুরু করে, ট্রিক্স থেকে শুরু করে এভরিথিং বলবে, ঠিক আছে। আমিও থাকবো, আমিও কিছু জিনিস বলবো, কোথায় কোথায় ভালো জায়গা আছে এমএসসিতে পড়ার, এমএসসিতে মানে এ ছাড়া তোর মানে মাইক্রোবায়ো বায়োটেক ছাড়া আর কেমন কোন অপশান থাকতে পারে। অনেকে ফুড থেকে যেতে চায়, ফুডের কি হতে পারে ভালো অপশান। তো এই জন্য কিন্তু তোর এটা অবশ্যই রেজিস্টার করিস। আর মানে এই ওটা প্রচুর কাজে লাগবে। এবং যেটা আরেকটা মানে তোরা সব জানতে পারবি যে বিএসসির পর কি কি অপশান আছে, এমএসসি কোথা কোথা থেকে করা যেতে পারে, কোন কোন জায়গায় মানে ইন্টিগ্রেটেড এমএসসি পিএইচডি আছে, এমএসসির পর কি করে চাকরির দিকে আমরা জয়েন করতে পারি, ঠিক আছে, চাকরির কেমন স্কোপ আছে, রিসার্চের কেমন স্কোপ আছে, মানে বিদেশে যাওয়ার জন্য কি করতে হবে, ঠিক আছে, এভরিথিং আমরা ডিসকাস করবো 28 তারিখ ঠিক সন্ধ্যা 7টার সময়, ঠিক আছে। আমি যেন গ্রুপে লিঙ্ক পাঠিয়েছিলাম, একটাই রিকোয়েস্ট তোদের কাছে, তোদের বন্ধু বান্ধবদের মধ্যেও ওটা শেয়ার করিস। আর যদি কেউ জানতে চায়, জয়েন করতে চায়, অবশ্যই জয়েন করতে পারে। আমি অলরেডি অনেকজন জয়েন করেছি গ্রুপে, ঠিক আছে। তো আশা করি আরও জয়েন করবে। আমাদের ম্যাক্সিমাম লিমিটেশন 100 জন, 100 জন ক্রস করে গেলে 100 জনের পরে যারা আসবে তারা কিন্তু জয়েন হতে পারবে না। তো ওই জন্য বললাম যে মানে একটু ফাস্ট এটা যাতে করা হয়, মানে শেয়ারটা একটু ফাস্ট শেয়ার করিস আর কি। আর কেউ জয়েন করতে চাইলে ফার্স্ট জয়েন যাতে করে, সেটা হচ্ছে ব্যাপার। হুম, বলো। না, না, নো নিড, দরকার নাই। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি, মোস্ট প্রবাবলি, ঠিক আছে। আর সে তো আরও আছে, আরও বেশ কিছু ইউনিভার্সিটি আছে, দরকার নেই ভাই। তুই তুই মানে তুই যদি কলকাতায় থাকিস তাহলে তুই তোর, আমি যতটা জানি প্রাইভেট ইউনিভার্সিটি, ঠিক আছে। তো সেটা আমি আরেকবার তাহলে দেখে নেব, ঠিক আছে, বা যদি লিঙ্ক পাস তো লিঙ্ক আমাকে পাঠাস, ঠিক আছে। আর তুই নেক্সটের এ তো গেছে তো, এটা দিয়ে পরীক্ষা দিয়ে আমাদের এই গেল না, আরে বল, নামটাই ভুলে গেলাম এর, আরে হ্যাঁ কি, না না, এবার নেক্সটটা কি লাইফ সায়েন্সের জন্য? না,
না সেটা তো বলছি। এবার এই যে গেল রে, আরে তোর বন্ধু, তোদের সিনিয়র নামটা বল। আরে ব্যাঙ্গালোর গেল রে, অ্যান্ড্রিউজের, অনন্যার সাথে। তাহলে বললাম যে লাইভ লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন কি করে বানাচ্ছি, প্যাথোজেনিক মাইক্রো অর্গানিজমটাকে আমি কি করছি, বহুদিন ধরে, বহু বছর ধরে, ঠিক আছে, বহু বছর ধরে আমরা কি করছি, ওই মাইক্রো অর্গানিজমটাকে আনফেভারেবল কন্ডিশনে গ্রো করাচ্ছি। এবার বহু বছর ধরে ওই যখন মাইক্রো অর্গানিজমটাকে আনফেভারেবল কন্ডিশনে গ্রো করাচ্ছি, তখন ওর যে প্যাথোজেনিক জিনটা, সেই প্যাথোজেনিক জিনটা তখন কী হয়ে যায়, মিউটেট হয়ে যায়। ঠিক আছে, মিউটেট হয়ে যায় বলে ওই মাইক্রো অর্গানিজমের প্যাথোজেনিসিটিটা লস করে, মাইক্রো অর্গানিজমটা তার প্যাথোজেনিসিটিটাকে লস করে। ঠিক আছে, আর যখন লস করে দেওয়ার পর এইটাকে বলা হয় কি, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। তখন এই অর্গানিজমটাকে কী বলা হয়, লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। তখন ওই ভ্যাকসিনটাকে আমরা কী করতে পারি, আমাদের সেলের মধ্যে দিতে পারি। আমাদের সেলে ওই অ্যান্টিজেনের এগেনস্টে, ঠিক আছে, মাল্টিপল অ্যান্টিবডি প্রোডাকশন হয়, যে ফিউচারে ওই অ্যান্টিজেনের এগেনস্টে মারপিট করার জন্য অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, মেমোরি সেল হয়ে থেকে যায়। তাহলে এটাকে বলা হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিন। ঠিক আছে, তারপর যেটা বললাম, কিন্তু এটার একটা ড্রব্যাক আছে, যে এটাও কিন্তু আবার ফিরে আসতে পারে। ঠিক আছে, যে এর ডিসঅ্যাডভান্টেজ, একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, এটা এখানে লেখা আছে, বাট আ মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ দিস ভ্যাকসিন is the associated risk of reverting back to virulent form। অর্থাৎ যেটাকে আমরা বলি রিভার্ট ব্যাক মিউটেশন, আমরা পড়েছি মিউটেশন চ্যাপ্টারে, যে রিভার্ট ব্যাক মিউটেশন কাকে বলে, যে একটা মিউটেটেড জিন যদি আবার রিভার্সাল হয়ে আবার ওয়াইল্ড টাইপ জিনে কনভার্ট হয়, ওয়াইল্ড টাইপ মানে সুস্থ জিনে কনভার্ট হয়, অর্থাৎ মিউটেট থেকে আবার সুস্থ, মানে প্রথমে সুস্থ ছিল, ওটা মিউটেট হয়েছিল, ওটাকে বলে ফরওয়ার্ড মিউটেশন। আর যখন মিউটেটেড জিনটা আবার সুস্থ জিনে কনভার্ট হয়, সেটাকে বলে ব্যাকওয়ার্ড মিউটেশন বা রিভার্সাল মিউটেশন বা রিভার্ট ব্যাক মিউটেশন। ঠিক আছে, তাহলে এই লাইভ অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনগুলোর একটা সবথেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এরা রিভার্সাল করতে পারে, এরা রিভার্ট ব্যাক করতে পারে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল লাইভ অ্যাটেনিউয়েটেড। এবার যেটা আমরা পড়বো, যেমন এক্সাম্পল কি, যে বলেছে যে দেখ, অ্যান ইম্পর্টেন্ট ডিফেন্স এগেনস্ট দ্য ন্যাচারালি অ্যাকোয়ার্ড পোলিও ভাইরাস। ঠিক আছে, তাহলে পোলিও ভাইরাসের জন্য তোর মানে অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনের এক্সাম্পল এটা। ঠিক আছে, পোলিও ভাইরাসের এক্সাম্পল হচ্ছে কি অ্যাটেনিউয়েটেড ভ্যাকসিনের এক্সাম্পল। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। ঠিক আছে, ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের আর একটা নাম কি, যে হিট কিল্ড ভ্যাকসিন। ঠিক আছে, আইদার আমরা হিট দিয়ে ওর যে অ্যান্টিজেনিক প্রপার্টি সেটাকে নষ্ট করে ফেলবো, আর না হলে ওটাকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওর অ্যান্টিজেনিক প্রপার্টিটাকে নষ্ট করে ফেলবো। এবারে আমি একটা সিম্পল কথা বলি, একটা অ্যান্টিজেন আছে, সেই একটা অ্যান্টিজেন, মানে সাপোজ একটা ব্যাকটেরিয়া আছে, আমরা প্রত্যেকে জানি ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা থাকে, সেই সেল ওয়ালের উপরে, ঠিক আছে, গ্লাইকোক্যালিক্স বলে একটা, মানে ক্যাপসুল বলে একটা লেয়ার থাকে সেল ওয়ালের বাইরে, সেল ওয়ালের বাইরে ক্যাপসুল বলে একটা লেয়ার থাকে, তাই তো। আর ক্যাপসুল লেয়ারটা হচ্ছে ক্ষতিকর, ক্যাপসুলটাই হচ্ছে প্যাথোজেনিক। যে ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে, সেই ব্যাকটেরিয়াটা চোখ বন্ধ করে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হলো। তো ক্যাপসুলটা কি, ক্যাপসুলটা হচ্ছে একটা পলিস্যাকারাইড মেটেরিয়াল। ক্যাপসুলটা কি, ক্যাপসুলটা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড মেটেরিয়াল। ঠিক আছে, তো ওটাকে যদি হাই হিট অ্যাপ্লাই করা হয় ক্যাপসুলের উপরে, তাহলে ওর পলিস্যাকারাইড লেয়ারটা ব্রেকডাউন করে যায়, তাহলে ওর পলিস্যাকারাইড লেয়ারটা কী হয়ে যায়, ব্রেকডাউন করে যায়। ঠিক আছে, এবার যদি ক্যাপসুলটা ব্রেক করে দেওয়া হয়, তাহলে কী হবে, ক্যাপসুলটা ব্রেক করে দিলে ওই তোর মাইক্রো অর্গানিজমের প্যাথোজেনিসিটিটা লস হবে। বোঝা গেল তো? তাহলে কি বললাম, কোনো একটা মাইক্রো অর্গানিজমের প্যাথোজেনিসিটি কিসের উপর ডিপেন্ড করে, তার ক্যাপসুলের উপর ডিপেন্ড করে। যদি ক্যাপসুল প্রেজেন্ট থাকে, তাহলে সেটা কি হয়ে যায়, সেটা প্যাথোজেনিক হয়ে যায়। ঠিক আছে, কারণ তার পিছনে অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, তো যাই হোক, তো এবার ক্যাপসুলটা কী দিয়ে তৈরি হয়, পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয়। ঠিক আছে, ও মানে মানে পলিস্যাকারাইড মেটেরিয়াল আর কি, মানে মানে কী বলবো, মানে কার্বোহাইড্রেট জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, নট পলিস্যাকারাইড এক্স্যাক্টলি, কার্বোহাইড্রেট জাতীয় মেটেরিয়াল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, আর তাতে কি হয় যে ওই ক্যাপসুলটাকে যদি আমরা ব্রেক করে দিতে পারি, যদি আমরা ভেঙে দিতে পারি, তাহলে ওই ব্যাকটেরিয়াটা তার প্যাথোজেনিসিটিটাকে লস করে। ঠিক আছে, তাহলে ওই ব্যাকটেরিয়াটা তার প্যাথোজেনিসিটি লস করে। ঠিক আছে, তাহলে ক্যাপসুলটাকে আমি ভাঙবো কী করে, কোনো একটা ব্যাকটেরিয়াতে ক্যাপসুল আছে, সেই ক্যাপসুলটাকে আমি ভাঙবো কী করে, সেই ক্যাপসুলটাকে ভাঙার একটাই উপায় হচ্ছে সেটাকে হিট কিল্ড করো। ঠিক আছে, আইদার হিট দিয়ে সেটাকে ব্রেকডাউন করো, আর নাহলে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওটাকে ব্রেকডাউন করো। তাহলে কী বললাম, আইদার হিট দিয়ে ওটাকে ব্রেকডাউন করো, নাহলে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওটাকে ব্রেকডাউন করো। তাই এইটা হচ্ছে মেকানিজম অফ
মানে কি বলবো, এই তোর এই হিট কিল্ড অর কি তো হিট কিল্ড ভ্যাকসিন আর কি। সো দিস ইজ দ্য মেকানিজম অফ হিট কিল্ড ভ্যাকসিন। তাহলে হিট কিল্ড ভ্যাকসিন কী করছে, হিটের মাধ্যমে অথবা তোর হাই হিটের মাধ্যমে অথবা কেমিক্যালের মাধ্যমে, হাই হিটের মাধ্যমে অথবা কেমিক্যালের মাধ্যমে তোর ওই মানে অ্যান্টিজেনের ব্যাকটেরিয়ার ক্যাপসুল মেটেরিয়ালটাকে ব্রেকডাউন করে দিচ্ছে। আর ব্রেকডাউন করে দিলে ওটা কী হয়ে যায়, ওটা নন প্যাথোজেনিক অর্গানিজমে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এটাকেই বলা হচ্ছে হিট কিল্ড বা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, হিট কিল্ড অথবা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। বোঝা গেল? তাহলে এবার নেক্সট হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য। দেখ পার্থক্য তো আমি বলেইছি যে এটা এখান থেকে পড়বি, এটা এমন কিছু কঠিন না, যা যা বললাম ওগুলো এখানে লেখা আছে। ঠিক আছে, তো অ্যাটিনিউটেড ভ্যাকসিন একবার দিলেই হয়, কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন মাল্টিপল টাইম দিতে হয়। ঠিক আছে, মাল্টিপল টাইম যেটাকে বলা হচ্ছে তোর মানে বারবার বুস্টার ডোজ দিতে হয়। বুস্টার ডোজ মানে মোটামুটি 14 দিন পর, বা এই যে যেমন এখন যেটা করা হচ্ছে, এখন কি করা হচ্ছে যে সেকেন্ড ডোজ থার্ড ডোজ করোনা ভাইরাসের 3টা করে ডোজ দেওয়া হচ্ছে, 3টা না 4টা ডোজ দেওয়া হচ্ছে, মানে বেশ 1 মাস পর পর না কয়েক মাস পর পর দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটাকে এই এই যে মাল্টিপল যে বুস্টার দেওয়া হয়, মাল্টিপল যে ডোজ দেওয়া হয়, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনে দেওয়া হয়। আর তোর অ্যাটিনিউটেড ভ্যাকসিনে একবারই দেওয়া হয়। বুঝা গেল? হয়ে গেল। আচ্ছা, 2 নম্বর কি বলেছে, বলেছে অ্যাটিনিউটেড ভ্যাকসিনটা লেস স্টেবল। ঠিক আছে, আর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনটা মোর স্টেবল। ঠিক আছে, কারণ কেন লেস স্টেবল বলেছে, কারণ ওটা তো রিভার্ট ব্যাক করতে পারে, ফিরে আসতে পারে। ঠিক আছে, ওর ওয়াইল্ড ফর্মে ফিরে আসতে পারে, কিন্তু ইনঅ্যাক্টিভেটেড ফর্ম ব্যাকটেরিয়া কিন্তু তার ওয়াইল্ড ফর্মে ফিরে আসে না। বোঝা গেল তো? আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে কি, কারণ ওয়াইল্ড ফর্মে ফিরে আসার চান্সই নেই, ওর ক্যাপসুলার মেটেরিয়ালকে যদি ব্রেক করে দেওয়া হয় বা ওকে কেমিক্যাল ট্রিটমেন্ট করে ওর প্যাথোজেনিক প্রপার্টিটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে সেটা কি করে, সেটা তার আর মানে সে আর তারা প্যাথোজেনিক কখনোই হতে পারে না। ঠিক আছে, কিন্তু যেটা অ্যাটিনিউয়েটেড, যেটাকে তোর মানে কি বলবো আনফেভারেবল কন্ডিশনে গ্রো করানো হচ্ছিল, ঠিক আছে, আনফেভারেবল কন্ডিশনে গ্রো করানো হচ্ছিল, সেই মাইক্রো অর্গানিজমটা কিন্তু আবার তোর ওয়াইল্ড ফর্মে ফিরে আসতে পারে। বোঝা গেল? এটা হয়ে গেল। আচ্ছা, নেক্সট কি বলেছে যে অ্যাটিনুয়েটেড ভ্যাকসিন হিউমোরাল আর সেল মিডিয়েটেড দু ধরনেরই তোর ইমিউনিটিকে গ্রো করাতে পারে। ঠিক আছে, হিউমোরাল মানে কি অ্যান্টিবডি মিডিয়েটেড, আর হচ্ছে সেল মিডিয়েটেড মানে তো বললাম যে বিভিন্ন বিভিন্ন ইমিউন সেলগুলো, ঠিক আছে, বিভিন্ন ইমিউন সেলগুলোকে গ্রো করাতে পারে। বুঝে গেল? এটা হয়ে গেল। আর ইনঅ্যাক্টিভেটেড তোর ভ্যাকসিনটা মেনলি হিউমোরাল ইমিউনিটিকে গ্রো করায়, অর্থাৎ অ্যান্টিবডি প্রোডাকশনে হেল্প করে। ঠিক আছে, যেটা বললাম যে এটা রিভার্ট ব্যাক করতে পারে ভিরুলেন্ট ফর্মে, আর ওটা রিভার্ট ব্যাক করতে পারে না। সো দিস আর দ্য 4 ডিফারেন্ট ডিফারেন্স। এটা পরীক্ষাতে মানে অনার্সের পরীক্ষাতে তো প্রচুরই আসে, এবং এন্ট্রান্সেও কলাম ম্যাচিংয়ে কিন্তু এইটা দেয়, এই কোশ্চেনটা দেয় কলাম ম্যাচিংয়ে। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে, এইগুলো কিছু দরকার নেই, এবার হচ্ছে ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন কাকে বলে? ঠিক আছে, ডিএনএ ভ্যাকসিনের এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে হোয়াট ইজ কল্ড ডিএনএ ভ্যাকসিন। ঠিক আছে, ডিএনএ ভ্যাকসিনেরই আরেকটা নাম হচ্ছে জেনেটিক ভ্যাকসিন। ওকে, যেটা মেনলি কিছুই না, যেটা ওই মাইক্রো অর্গানিজমটার ওই অ্যান্টিজেনটার তো জেনেটিক মেটেরিয়াল, যে প্যাথোজেনের জেনেটিক মেটেরিয়ালটাকেই আমরা ভ্যাকসিন হিসাবে ইউজ করব। ঠিক আছে, জেনেটিক মেটেরিয়ালটাকেই আমরা ভ্যাকসিন হিসাবে ইউজ করব। ঠিক আছে, অর্থাৎ জেনেটিক মেটেরিয়ালটা বের করে বা ওর কোনো একটা ফ্র্যাগমেন্ট, একটা ছোট্ট একটা পার্টকে বের করে সেটাকে আমি অ্যান্টিজেন হিসেবে ইউজ করব, মানে মানে ভ্যাকসিন হিসেবে ইউজ করব। তাহলে জেনেটিক মেটেরিয়ালের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হবে। ঠিক আছে, বা কোনো সেল গ্রো করবে। ঠিক আছে, তাহলে কি বলছে দেখ, যে ইউজ দ্য জেনেটিক মেটেরিয়াল অফ দ্য প্যাথোজেন ইটসেলফ টু ইমিউনাইজ দ্য ইন্ডিভিজুয়াল। এটা বললাম, ইন দিস ক্লাস অফ ভ্যাকসিন ফ্র্যাগমেন্টস অফ দ্য প্যাথোজেন্স জিনোম এনকোডিং অ্যান্টিজেনিক প্রোটিন আর ইনজেক্টেড ডিরেক্টলি ইন্টু দ্য হোস্ট সেল ওয়ার দে ক্যান ইন্টিগ্রেট ইন্টু দ্য ক্রোমোজোমাল ডিএনএ অর এক্সিস্ট অ্যাজ দ্য এপিজোম। এবার বলতো সৌম্যজিৎ, বলতো এপিজোম কাকে বলে? হোয়াট ইজ কল্ড এপিজোম? না, এই চেপারের সঙ্গে কিছু নাই, এই চেপারের সাথে কোনো ব্যাপার না। হ্যাঁ বল। না, একদমই না। এপিজোম কাকে বলে ঐশিকা? এপিজোম কাকে বলে শারদিয়া? এপিজোম বাহ, ভেরি গুড, ভেরি গুড, দিস ইজ কল্ড দ্য এপিজোম। ঠিক আছে, কোনো একটা প্লাজমিডের তার নিজস্ব ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেট করার ক্ষমতাকে বলা হয়, মানে মানে যারা করতে পারে, জয়েন করতে পারে, সেই সমস্ত প্লাজমিডগুলোকে বলা হয় এপিজোম। কি বললাম? যে প্লাজমিড
সেই ব্যাকটেরিয়ারই ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেট করতে পারে, জুড়ে যেতে পারে সেম ইনসারশনাল সিকোয়েন্স এলিমেন্টের মাধ্যমে, ঠিক আছে। সেই প্লাজমিডকে কি বলি আমরা? এপিজোম। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে তোর এ প্লাজমিড। বোঝা গেল? এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে এ প্লাজমিড। এ প্লাজমিড এপিজোম হিসেবে কাজ করে। সৌমজিৎ বুঝতে পারলি? সৌমজিৎ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওকে। তাহলে কি বলছে যে তাহলে ডিএনএ ভ্যাকসিন কাকে বলছি? যে ব্যাকটেরিয়ার ধর টিউবারকিউলোসিসের যে জিনটা, বা ধর কলেরার যে সিটিএক্স2 জিন, ঠিক আছে, এটা জানিস তো যে সিটিএক্স5 জিন ইউজ করা হয় তোর, মানে যেটাকে বলে হচ্ছে তোর কলেরার টক্সিন জিনটাকে সিটিএক্স5 জিন বলে, ঠিক আছে। তো সেই সিটিএক্স5 জিনটা আমি কি করব? কেটে বার করে নেব কলেরার ডিএনএ থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি লাগিয়ে দিচ্ছি। কলেরার ডিএনএ থেকে আমি সিটিএক্স5 জিনটাকে কেটে নেব। তো কলেরার ডিএনএ থেকে যদি আমি সিটিএক্স5 জিনটাকে কেটে নিয়ে সেই সিটিএক্স5 জিনটা কি করব? সেটাকে আমি সেলের মধ্যে ভরে দেবো। এবার যে সেলের মধ্যে সেটাকে ভরে দেবো, সেই সিটিএক্স5 জিনটা গিয়ে কী করবে? আমারই ক্রোমোজোমের সাথে গিয়ে ইন্টিগ্রেট করে যাবে। এবার ইন্টিগ্রেট যদি করে থেকে যায়, তাহলে আমার ক্রোমোজোমের তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হচ্ছে। তাহলে আমার ক্রোমোজোমের সাথে যদি ওই জিনটা, প্যাথোজেনিক জিনটা যদি বাইন্ড করে থাকে, তাহলে আমার ক্রোমোজোমের সাথে সাথে নিশ্চয়ই ওই জিনটারও রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হবে। আর যদি ওই জিনটারও রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হয়, তাহলে কি হবে? বলেছে যে হোস্ট জেনারেট ফরেন প্রোটিনস টু হুইচ দ্য হোস্ট ইমিউন সিস্টেম রেসপন্স। তাহলে যখন আমার ডিএনএর রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হচ্ছে, তার সাথে সাথে ওই প্যাথোজেনিক জিনটারও রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হচ্ছে, যার জন্য কি হচ্ছে? ওই প্যাথোজেনিক প্রোটিনটা তৈরি হচ্ছে সেলের মধ্যে। আর প্যাথোজেনিক প্রোটিনটা যদি সেলের মধ্যে তৈরি হয়, তার এগেনস্টে কি হয়? আমার বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। ওই প্যাথোজেনিক প্রোটিনটার এগেনস্টে আমার বডিতে অ্যান্টিবডি বা সেল মিডিয়েটেড ইমিউনিটি গ্রো করে। বোঝা গেল ব্যাপারটা? যে হেন্স ইন দ্য ডিএনএ ভ্যাকসিন অ্যান্ড ইমিউন রেসপন্স is made against the protein encoded by the vaccine DNA. The DNA itself is not immunogenic. DNA vaccine induce both humoral and cell mediated immunity. যেটা বললাম, ঠিক আছে, যেটা বললাম যে তাহলে আমি কি করলাম? যে তোর কলেরার যে শুধুমাত্র যে সিটিএক্স5 জিনটা, যেটা টক্সিক জিন, সেই টক্সিক জিনটাকে কেটে নেবো। কেটে নিয়ে সেটাকে আমি আমার সেলের মধ্যে ভরে দেবো। আমার সেলের মধ্যে ভরলে সেটা আমার সেলের মধ্যে উপস্থিত ক্রোমোজোমের সাথে কি ইন্টিগ্রেট করে যাবে। ইন্টিগ্রেট করার পর তার রেপ্লিকেশন হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে। ট্রান্সলেশনের সাথে সাথে আমার প্রোটিনগুলোর সাথে সাথে সেই টক্সিক প্রোটিনটাও তৈরি হবে। সেই প্রোটিনটা যেই তৈরি হবে, সাথে সাথে খপাত করে ধরবে হচ্ছে অ্যান্টিবডি। দিয়ে ধরে কি করবে? ওর এগেনস্টে পুরো মানে কি ক্লোরাল সিলেকশন প্রসেসের মাধ্যমে একদম স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে। বোঝা গেল ব্যাপারটা? যে এখানে ছবিতে দেখিয়েছে যে আমি জিন ফর অ্যান্টিজেনিক প্রোটিন দিলাম, ডিএনএ ভ্যাকসিন, সেটা যে সেলের মধ্যে ঢোকালাম আমি ডিএনএ ভ্যাকসিনটা, ঠিক আছে। এবার অ্যান্টিজেনিক প্রোটিন কোডেড বাই দ্য প্লাজমিড, অ্যান্টিজেনিক প্রোটিনটা তৈরি হলো। এবার অ্যান্টিজেনিক প্রোটিনটার এগেনস্টে কী তৈরি হলো? ওই যে হিউমোরাল ইমিউনিটি তৈরি হলো। যে অর্থাৎ যে ক্ষতিকর যে জিনটা ছিল, ক্ষতিকর জিন থেকে যে ক্ষতিকর প্রোটিনটা তৈরি হলো, সেই ক্ষতিকর প্রোটিনের এগেনস্টে শরীরে হিউমোরাল ইমিউনিটিও গ্রো করবে। প্রিয়াঙ্কা ডিএনএ ভ্যাকসিন বোঝা গেল? মুকুলিকা, অনামিকা, কি রে, কেউ নাই নাকি? ডিএনএ ভ্যাকসিন কেউ বুঝতে পারলি কি পারলি না সেটা বল। আচ্ছা, কে বুঝতে পেরেছে, কে বুঝতে পারেনি? ঠিক আছে, এক মিনিট দ্বারা দেখিনি কে কে আছে। অনামিকা বুঝতে পারিসনি ডিএনএ ভ্যাকসিন? অনামিকা, বোঝা গেছে ডিএনএ ভ্যাকসিনটা? এই রে, আরেকবার বলে দাও মানেই শোনেনি। আচ্ছা, তো শুনেছি কিন্তু ঘুম পেয়ে গেছে শুনতে শুনতে। আচ্ছা আচ্ছা, অনুভব, ডিএনএ ভ্যাকসিনটা বলতে পারবি? হাই, আচ্ছা, কৃতি, কৃতি বলতে পারবি? মানে তুই বাড়িতে নেই, বাইরে আছিস?
আচ্ছা আচ্ছা, পায়েল বলতে পারবি? শাহানা? কি রে? হ্যাঁ বলতে পারবি শাহানা? হ্যাঁ তুই একটু একটুই বল না, আমি তোকে ধরিয়ে দেবো তো। আমি কখনো কি বেশি বলতে পারি? আমি তো অল্পই বলতে বলছি। এই যে আমি তোর সামনে ছবিটা রাখলাম, এবার তুই বল যে কি হচ্ছে। হুম 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 হুম। যে টক্সিক প্রোটিন যদি তৈরি হয় সেটা কি, সেটা সেটা অ্যান্টিজেন কি না আমার শরীরের জন্য? তাহলে সেই টক্সিক প্রোটিনের এগেনস্টে আমার শরীরে কি তৈরি হবে অ্যান্টিজেনের এগেনস্টে? অ্যান্টিবডি, সিম্পল এটাই তো। আইদার অ্যান্টিবডি তৈরি হবে, আর নাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি গ্রো করবে। বোঝা গেল? আর নাহলে সেল তৈরি হবে। ঠিক আছে, বুঝতে পারলি? আচ্ছা, বাকিরা, বাকি কেউ? আমাকে তো দেখতে হবে যে কেউ পড়া বুঝছে কি বুঝছে না। সঞ্চারী ক্লিয়ার হয়েছে? সঞ্চারী, ডিএনএ ভ্যাকসিন কি বলতো একটু চট করে? হুম 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 হুম। ভেরি গুড, এটা সিম্পল। এটা কি কিছু কঠিন আছে এটাতে? তো পাতি জিনিস, এটা না বলার কি আছে? এবার অনামিকা বলবেই, এবার অনামিকাই বলবে। হুম 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 হুম। So that's all, the most simple thing। তো এটা না বলতে পারার কি ছিল? তো একদম ইজি জিনিস, একটু কনসেন্ট্রেশন দিয়ে শোন সবাই, তাহলেই তো হবে। কিন্তু দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মানে ভ্যাকসিনের মধ্যে পড়ে, ডিএনএ ভ্যাকসিনটা। শারদিয়া ক্লিয়ার হয়েছে তো? শারদিয়া? ওকে, সায়র ক্লিয়ার হয়েছে? সায়র? সৌম্যজিৎ ক্লিয়ার হয়েছে? ওকে, ঐশিকা ক্লিয়ার হয়েছে? ঐশিকা আজকে ঠিক করে ক্লাস করতে পারছে না। ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, আমি তো ওদিকে প্রিয়াঙ্কাকে তো পেলামই না। প্রিয়াঙ্কা না তো ক্লাস, না প্রিয়াঙ্কা তো আজকে জয়েনই করেনি, আমি কী বলছি। অমিত, অমিত বুঝতে পারলি? অমিত? এ দুটো অমিত আছে তাই তো, অমিত জানা, অমিত প্রামাণিক। হ্যাঁ দুজনে বুঝতে পেরেছিস তো? আচ্ছা, আর প্রামাণিক বুঝতে পেরেছিস? অমিত প্রামাণিক, যা অমিতের মনে হয় নেটওয়ার্ক প্রবলেম আছে। আচ্ছা অনুভব এবার বুঝতে পেরেছিস? তো বলতে হবে না, দেখে বল। হুম হুম হুম, একদমই তাই। হুম, একদম, একদম সিম্পল। অন্বেষা ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার হয়েছে বল? হুম 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 হুম। অ্যান্টি, এই তো টক্সিক জিনটাকে সেলের মধ্যে ইন্টিগ্রেট করা হচ্ছে না, সেলের মধ্যে উপস্থিত ক্রোমোজোমের সাথে ইন্টিগ্রেট করা হচ্ছে। বোঝা গেল তো? ক্রোমোজোমের সাথে।
ওকে, চন্দ্রিমা ক্লিয়ার হয়েছে? যাক, তুই বলতে পারবি তো, বলে ফেল একবার। হুম 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 হুম। দ্যাটস অল, একদম সিম্পল, ভেরি গুড। আমি অনেকদিন পর চন্দ্রিমার গলা পেলাম। যাই হোক, ওই হেডফোনটা খারাপ থাকে প্রায়। যাই হোক, ঠিক আছে, নো প্রবলেম। তো এবার আমরা যেটা পড়বো, দিস ইজ কল দ্য রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন। এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন থেকে, ঠিক আছে? তো এই রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিনটা এক্স্যাক্টলি কী, ঠিক আছে? আমরা প্রায় আর বেশি কিছু নাই, আর অল্পই কয়েকটা পার্ট আছে। তাই কী বলেছে যে ইন রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন জিনস দ্যাট এনকোড অ্যান্টিজেন্স, ভালো করে বুঝবি কি বলেছে। In recombinant vector vaccines, genes that encode antigens isolated from a pathogen can be inserted into non-virulent virus or bacteria. অর্থাৎ অর্থাৎ আমরা কি করব, যে কোনো একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, লাইক টিউবারকিউলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, তার যে টিবির যে জিনটা, সে টিবির জিনটাকে কেটে নিলাম, মানে টক্সিক জিনটাকে কেটে নিলাম, কেটে সেটাকে কোনো নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়ার মধ্যে ভরে দিলাম। নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে, ভাইরাসের ডিএনএর সাথে সেটাকে ইন্টিগ্রেট করে দিলাম। তাহলে কি হবে, সাচ রিকম্বিনেন্ট মাইক্রো অর্গানিজম সার্ভস অ্যাজ ভেক্টর। তাহলে যে নন ভিরুলেন্ট ব্যাকটেরিয়াটা ছিল, সে এখন কি হলো, সে ভেক্টর হিসেবে কাজ করবে। ভেক্টর মানে বাহক, যে বহন করছে, কি বহন করছে, তো টক্সিক জিনটাকে বহন করছে, টিউবারকিউলোসিসের টক্সিক জিনটাকে বহন করছে নিজের ক্রোমোজোমের সাথে, বা আলাদাভাবে প্লাজমিড হিসাবে। বুঝা গেল তো? রেপ্লিকেটিং উইদিন দ্য হোস্ট অ্যান্ড এক্সপ্রেসিং দ্য জিন প্রোডাক্ট অফ দ্য প্যাথোজেন এনকোডেড অ্যান্টিজেনিক প্রোটিন। আর নাম্বার অফ organisms have been used of vector vaccines including vaccinia virus, the canary pox virus, attenuated poliovirus, adenovirus and others. The antigens elicit humoral immunity as well as cellular immunity. কথাটার মানে কি, একদম সিম্পল, একদম ইজি, কিছুই না। একটা প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ছিল, তার টক্সিক জিনটাকে আমি কেটে নিলাম, কেটে নিয়ে একটা নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আছে, একটা সিম্পল একটা ভালো সুস্থ ব্যাকটেরিয়া, যে কোনো ক্ষতি করে না, সেই ব্যাকটেরিয়াটার জিনের সাথে আমি ওই টক্সিক জিনটাকে ইন্টিগ্রেট করিয়ে দিলাম। তাহলে এখন আমি ওই সুস্থ ব্যাকটেরিয়া, মানে ভালো ব্যাকটেরিয়াটাকে কি বলবো, বাহক। তো যেটা বলছিলাম যে ভালো ব্যাকটেরিয়াটা খারাপ জিনটাকে বহন করছে, ঠিক আছে? ভালো ব্যাকটেরিয়াটা খারাপ জিনটাকে বহন করছে, তার জন্য ভালো ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলবো, কেরিয়ার মলিকিউল, কেরিয়ার ব্যাকটেরিয়া। এবার কেরিয়ার ব্যাকটেরিয়াটা, ঠিক আছে, বা ভাইরাসটা কে আমি যখন মানে এটা করে দিলাম, মানে হোস্টের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে, হোস্ট মানে আমাদের শরীরের মধ্যে ঢুকিয়ে দিলাম, তখন ও শরীরের মধ্যে গিয়ে কী করলো, ও ও মানে ও তো ওর ক্রোমোজোমটাকে রেপ্লিকেট করছে, তাহলে ক্রোমোজোম রেপ্লিকেট হচ্ছে, ব্যাকটেরিয়ার সংখ্যাও বাড়ছে, সে ব্যাকটেরিয়া তো গ্রো করছে, ভাইরাসও গ্রো করছে। তাহলে করলে কি হচ্ছে, ঠিক আছে, যে ওর মধ্যে যে টক্সিক জিনটা ছিল সেটারও মাল্টিপল কপি তৈরি হচ্ছে। তাহলে কি হচ্ছে, নাম্বার অফ কপিজ বাড়ছে। এবার নাম্বার অফ কপিজ যখন বাড়ছে, তখন ওখান থেকে তো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন সব হচ্ছে। তাহলে যতগুলো কপি তৈরি হয়েছে ব্যাকটেরিয়া বা ভাইরাসের, সবগুলোতে তাহলে টক্সিক প্রোটিন তৈরি হয়েছে। আর ওই টক্সিক প্রোটিনের এগেনস্টে আমার বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, অথবা সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম গ্রো করছে। দ্যাটস অল। তাহলে এটাকে রিকম্বিনেন্ট কেন বলা হচ্ছে, কারণ এটা একটা আমি মানে তোর কোনো একটা অ্যান্টিজেনিক, মানে কোনো একটা ভিরুলেন্ট জিনকে কেটে নিয়ে কোনো একটা নন ভিরুলেন্ট জিনের সাথে ইন্টিগ্রেট করে দিচ্ছি, তাই এটাকে বলা হচ্ছে রিকম্বিনেন্ট ভ্যাকসিন, ঠিক আছে? দিয়ে সেই কেরিয়ারটাকে, সেই ব্যাকটেরিয়াটাকে বা ভাইরাসটাকে আমরা হোস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবার হোস্টের মধ্যে ওটার মাল্টিপল কপি তৈরি হচ্ছে, কপি তৈরি হওয়ার সাথে সাথে কী হচ্ছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন হচ্ছে, অর্থাৎ প্রোটিন তৈরি হচ্ছে। ওর প্রোটিনের সাথে সাথে টক্সিক প্রোটিনও তৈরি হচ্ছে। এই যে মাল্টিপল কপিজ অফ টক্সিক প্রোটিন তৈরি হচ্ছে, তার এগেনস্টে বডিতে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, অথবা সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম তৈরি হচ্ছে। তো এইটাকেই বলা হচ্ছে কি রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন। বোঝা গেল? এ নবনীতা, বুঝতে পারলি? হ্যাঁ, বল বল বল, কোনটা বলবো? হ্যাঁ, টক্সিক প্রোটিন প্রডিউস হওয়ার পর তার এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, অথবা সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে। বোঝা গেল? টক্সিক প্রোটিন প্রডিউস হওয়ার পর তার এগেনস্টে কি বললাম, ওই অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, যেটাকে বলে হিউমারাল ইমিউনিটি,
অথবা সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেট হচ্ছে। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা বোঝা গেল? মানে একটা আমার টক্সিক জিন ছিল, টক্সিক ব্যাকটেরিয়া ছিল, তার টক্সিক জিনটাকে কেটে নিলাম, টক্সিক ডিএনএ পোর্শনটাকে কেটে নিলাম, যেটা আমার জিন অফ ইন্টারেস্ট, কেটে নিলাম। কেটে নিয়ে সেটাকে আমি কী করলাম, একটা নন ভিরুলেন্ট, একটা সুস্থ ভালো ব্যাকটেরিয়ার ক্রোমোজোমের সাথে সেটাকে লাগিয়ে দিলাম। লাগিয়ে দিয়ে ব্যাকটেরিয়াটা বা ভাইরাসটাকে আমি ডিরেক্টলি হোস্টের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার হোস্টের মধ্যে ঢুকে ওই ব্যাকটেরিয়াটা বা ভাইরাসটা মাল্টিপল কপি তৈরি করছে, তাহলে মাল্টিপল কপি তৈরি করার সাথে সাথে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন করছে। তাহলে কি টক্সিক প্রোটিনগুলো হিউজ অ্যামাউন্টে তৈরি হচ্ছে। আর ওই টক্সিক প্রোটিনের এগেনস্টে তখন বডি কী করবে, তোর অ্যান্টিবডি প্রোডাকশন করবে। ঠিক আছে, হিউজ অ্যামাউন্টে অ্যান্টিবডি প্রোডাকশন করবে বা হিউজ অ্যামাউন্টে সেল মিডিয়েটেড ইমিউন সিস্টেম অ্যাক্টিভেট হবে। ঠিক আছে, এবার তোদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি টক্সিক প্রোটিনই তৈরি হয়ে যায় শরীরের মধ্যে তাহলে তো মরেই যাবো। কিন্তু ব্যাপারটা কি হয়, একদম ওটাকে মানে ওই জিনটাকে এমনভাবে ইন্টিগ্রেট করানো হয় যাতে ও ইনঅ্যাক্টিভেট ফর্মে থাকে। তো ওই জিনটা থেকে হিসাব মতো মানে যে প্রোটিনটা তৈরি হয় সেই প্রোটিনটা আমাদের শরীরে কোনো ক্ষতি করতে পারে না, বুঝা গেল? তো ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে প্রোটিনটা, কিন্তু তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারে না। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? প্রতীক, প্রতীক বুঝতে পারলি? প্রতীক কি আছে না বেরিয়ে গেছে? মানে বেরিয়ে গেছে প্রতীক। আচ্ছা, তাহলে রেশমি, রেশমি বুঝতে পারলি? রেশমি কি বুঝতে পারলি বল? কি বুঝতে পারলি বল? যা, বুঝতে পেরেছি বলে এটা চুপ করে গেল যে? হুম, আমি শুনতেই পেলাম না পুরোটা রেশমি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি, এবার বল। হুম। আহ, ঠিকঠাক হলো না, বুঝলি তো? কারণ এ আমার বডির ভিতরে গিয়ে ইন্টিগ্রেট হয় না, এটাকে আমরা একটা ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমে ইন্টিগ্রেট করিয়ে তারপর ঢুকায় ব্যাকটেরিয়াটাকে, ব্যাকটেরিয়াটাকে শরীরের মধ্যে ঢুকায়, বা ভাইরাসের ক্রোমোজোমে ইন্টিগ্রেট করিয়ে ভাইরাসটাকে শরীরের মধ্যে ঢুকায়। হুম। হ্যাঁ, সেটা সেটা হচ্ছে ব্যাপার, সেটাই কনসেপ্ট। একতা বলতে পারবি? একতা আছে না বেরিয়ে গেছে একতা? কে বলতে পারবে বলতো? এনিওয়ান? ভলেন্টিয়ারি কে বলতে পারবে বল, ভলেন্টারিলি? আচ্ছা, শারদিয়া বলেনি আজকে, শারদিয়া একবার বলতো। হুম 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 হুম। বাহ, হ্যাঁ, একদম। হুম, ভেরি গুড, একদম পারফেক্ট। এবার প্রীতম বলবে, প্রীতম বলে ফেল ভাই। হুম 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 হুম
প্রোটিনটা। হুম, একদম 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 একদম। আসলে যখন ওটাকে ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে ঢোকানো হয় টক্সিক জিনটাকে, তখন ওটা গিয়ে কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্রোমোজোমের সাথে গিয়ে ইন্টিগ্রেট করে। ঠিক আছে, এবার তারপরে সেন্ট্রাল ডগমাটা হয়, অ্যান্ড দেন প্রোটিনটা তৈরি হয়, প্রোটিনটা রিলিজ আউট হয়, রিলিজ আউট হওয়ার পরে ওর এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশন হয়। বোঝা গেছে? সে হচ্ছে ব্যাপার। ওকে, তো তাহলে রিকম্বিনেন্ট ভেক্টর ভ্যাকসিন হয়ে গেল। ওকে, তো এবার আমরা দেখব কিছু তোর আচ্ছা, এবার একটা প্রশ্ন আছে যে হোয়াট ইজ কল্ড টক্সয়েড। কেউ জানিস যে টক্সয়েড কাকে বলে? এনিওয়ান? এ অনুভব, অনুভবের তো জানা উচিত টক্সয়েড কাকে বলে। অ্যাটিনিউয়েটেড, এই জানি না দাদা, মানে এটা কি? টক্সয়েড আমি পড়াইনি। যে যখন কোনো একটা টক্সিনের সাথে ফর্মালডিহাইড অ্যাড করে দেওয়া হয়, তখন সেটা কি হয়, এবার টক্সিনের টক্সিসিটি এফেক্টটাকে এটা ব্লক করে দেয়। এ তো ফার্স্ট চ্যাপ্টারেই ছিল ভাইরোলজির, মনে কর। তো টক্সয়েড মানে ভাইরাস, মানে ভাইরাসের একটা টক্সিন আছে, তো ধর কোনো একটা টক্সিন আছে, সেই টক্সিনটার সাথে কিছু কেমিক্যাল অ্যাড করা যায়। যেমন ফর এক্সাম্পল ফর্মালডিহাইড যদি অ্যাড করে দিই, ফর্মালডিহাইডটা কী করে, পুরো টক্সিনটাকে পুরো র্যাপ আপ করে দেয়, কভার করে দেয়। তো ওই জন্য কী হয়, তখন এই টক্সিনটা ও টক্সিসিটি এফেক্টটা শো করতে পারে না, যেহেতু টক্সিনটাকে ফর্মালডিহাইড কভার করে দেয়। মানে লাইক একটা বল আছে, একটা পিংপং বল আছে। হ্যাঁ, অনেকটা না, ইনঅ্যাক্টিভেটেড টক্সিনটা অনেকটাই আলাদা। মানে মানে টক্সয়েড আর ইনঅ্যাক্টিভেটেড টক্সিন সেম নয়। ঠিক আছে, টক্সয়েডটা হচ্ছে কোনো একটা মানে লাইক মানে আবার সেম নয় বলাটাও ভুল, লাইক এরকম যে কারণ ইনঅ্যাক্টিভেটেড টক্সিন ওটা কেমিক্যাল ইউজ করে করা যায়। ঠিক আছে, অবশ্যই করা যায়, কিন্তু টক্সয়েডের স্পেশালিটি কি, এটাতে স্পেসিফিক কিছু কেমিক্যাল আছে। লাইক যেমন হচ্ছে তোর যেটা বললাম ফর্মালডিহাইড, ওটা হচ্ছে লাইক হচ্ছে তোর এটার মতো, মানে তোর প্লাস্টিকের মতো। তুই একটা তোর বল আছে, সে বলটাকে তুই প্লাস্টিকটা দিয়ে র্যাপ করে দিয়েছিস, তাহলে কি বলের ভিতরে যদি কিছু থাকে সেটা কি আর বাইরে বেরোতে পারবে? পারবে না। তেমনি টক্সিনকে তোর ফর্মালডিহাইড কি করে, পুরো র্যাপ করে দেয়। তার জন্য কি হয়, টক্সিনটা আর বাইরে বেরোতে পারে না। তখন এই র্যাপ আপ করা এটাকেই বলা হচ্ছে কি, তোর টক্সয়েড। র্যাপ আপ করা টক্সিনটাকেই বলা হয় টক্সয়েড। টক্সয়েড অ্যান্ড ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন আই থিঙ্ক সেম নয়। ঠিক আছে, ইনঅ্যাক্টিভেটেডটা আলাদা। ঠিক আছে, কিন্তু দু ক্ষেত্রেই কিন্তু কেমিক্যাল ইউজ হয়। কেমিক্যাল আর ইনঅ্যাক্টিভেটেডের ক্ষেত্রে কেমিক্যালের সাথে সাথে হিটও ইউজ হয়। বোঝা গেল? তো হিটও ইউজ করা যায়। তো যাই হোক, তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে কিছু ব্যাকটেরিয়াল ডিজিজ এবং তাদের রেসপেক্টিভ ভ্যাকসিন আমরা কি ইউজ করি। ঠিক আছে, যে অ্যানথ্রাক্সের জন্য টক্সয়েড, ডিপথেরিয়ার জন্য টক্সয়েড, সেখান থেকে 3-4টা মুখস্থ রাখলেই হয়ে যাবে। ঠিক আছে, যেগুলো কমন কমন খুব কমন কমন সেগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, পুরো দরকার। যেমন কলেরা, কলেরার ক্ষেত্রে কি টক্সিন ইউজ করা হয়। ঠিক আছে, তারপর ডিপথেরিয়ার ক্ষেত্রে কি ইউজ, টিটেনাসের ক্ষেত্রে কি ইউজ করা হয়। ঠিক আছে, এটসেট্রা। আচ্ছা, আর ভাইরাস মিডিয়েটেড কিছু আছে, যে ভাইরাল ডিজিজ কিছু আছে, যেমন হচ্ছে পোলিও। পোলিওর ক্ষেত্রে অ্যাটিনিউটেড ভাইরাস ইউজ করা হয়, যেটাকে স্যাবিন বলা হয়। আর ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ইউজ করে, যেটা বলে শক। মানে দু রকমের পোলিও ভাইরাস, একটা বলে স্যাবিন, একটা বলে শক। একটা হচ্ছে মুখে দেওয়া হয়, একটা ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। বুঝে গেল তো? সেটা হচ্ছে ব্যাপার। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ইউজ করা হয়। আর রুবেলা, রুবেলা তো নাকি না, এটা র্যাবিস, র্যাবিসের ক্ষেত্রে তো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন ইউজ করা হয়। বুঝে গেল তো? সে হচ্ছে ব্যাপার। এবার যেটা হচ্ছে যে হার্ড ইমিউনিটি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো হার্ড ইমিউনিটি নিয়ে তো অনেকে অনেক কিছু বলেছে আর কি রিসেন্টলি কোভিডের জন্য। তো হার্ড ইমিউনিটিটা এক্স্যাক্টলি কী? ঠিক আছে, কি বলছে যে ইফ এনাফ পিপল ইন আ কমিউনিটি আর ইমিউনাইজড এগেনস্ট পার্টিকুলার ডিজিজ, ঠিক আছে, দেন ইট ইজ মোর ডিফিকাল্ট ফর দ্যাট ডিজিজ টু গেট পাসড বিটুইন দোজ হু আর নট ইমিউনাইজড। মানে বলছে একটা কমিউনিটি আছে, একটা লোকালিটি আছে, তো যে লোকালিটিতে 100 জন মানুষ বসবাস করছে। এবারে 100 জন মানুষের মধ্যে তোর 50টা মানুষই ইমিউনাইজড, 50টা মানুষেরই ভ্যাকসিনেশন আছে। বা ভ্যাকসিনেশন না থাকলেও ধর 50টা মানুষ প্রচণ্ড ইমিউনিটি পাওয়ার খুব বেশি। তখন সেই কমিউনিটির মধ্যে ওই ডিজিজটা স্প্রেড করা খুবই চাপের, জেনারেলি স্প্রেড করে না। তো মানে যাদের মধ্যে তো যারা ইমিউনাইজেশন নেয়ওনি, যারা তার ভ্যাকসিন নেয়নি, তাদেরও কোনো ক্ষতি হচ্ছে না। ঠিক আছে, তাদের মধ্যেও ছড়াচ্ছে না ডিজিজটা। তো এই ঘটনাটাকেই বলা হয় কি হার্ড ইমিউনিটি। অর্থাৎ একটা কমিউনিটি, যে কমিউনিটিতে মানে অনেকজন ইমিউনাইজড পার্সন আছে, তো সেরকম কমিউনিটিতে, ঠিক আছে, ওই ডিজিজটার পক্ষে স্প্রেড করাটা নেক্সট টু ইম্পসিবল, খুব কম স্প্রেড করে। তো এই ঘটনাটাকেই বলা হয় কি হার্ড ইমিউনিটি। বুঝা গেল? অর্থাৎ কিছু জনকে তোকে পাওয়ারফুল থাকতেই হবে বা ভ্যাকসিনেটেড থাকতেই হবে, তো তাহলে ওই কমিউনিটিতে আর বা ওই লোকালিটিতে আর ওই ডিজিজটা ছড়াবে না। এইটাকে বলা হয় কি হার্ড ইমিউনিটি।
বুঝা গেল ব্যাপারটা? প্রত্যেকের ক্লিয়ার হয়েছে বলো এবার? তাহলে ভ্যাকসিন চ্যাপ্টারটা কমপ্লিট। এ আকাশ, আকাশ বুঝতে পারলি যা পড়ালাম? আকাশ আছে? আকাশ তো নেই, এই তো আছে, মাইসেলফ আকাশ আছে। হ্যাঁ 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 বুঝেছি। ওকে। আর নবনীতা, আজকে তো প্রথম দিন পড়লি, বুঝতে পারলি পড়াগুলো ঠিকঠাক? ওকে, কোনো জায়গায় অসুবিধা হলে সাথে সাথে জিজ্ঞেস করে নিবি। সঞ্চারী, বুঝতে পেরেছিস আজকে পড়া? একদম কোনো জায়গায় একদম সাথে সাথে পড়ে নিবি, নোট পাঠিয়ে দিয়েছি গ্রুপে, ঠিক আছে? যদি দরকার থাকে প্রিন্ট আউটও করে নিতে পারিস, বা দরকার থাকলে বইটাও কিনে নিতে পারিস, খুবই ভালো বই, লাইফ সায়েন্স পার্ট 1 পার্ট 2, পাথফাইন্ডার পাবলিকেশন, প্রণব কুমার উষামিনা, ঠিক আছে? তো আর যদি মনে হয় যে না বইটা কিনবো না, তাহলে আমি যে নোট পাঠাচ্ছি সেগুলো শুধু প্রিন্ট আউট করে নিলেও হবে, ঠিক আছে? বা লিখে নিলেও হবে খাতায়, ঠিক আছে? ওকে। তো আজকে এতটাই থাকবে, ঠিক আছে? আর ভালো করে প্রত্যেকে ক্লাসগুলো কর। আর 28 তারিখে অতি অবশ্যই সবাই জয়েন করবি ঠিক সন্ধ্যা 7টার সময়, রেজিস্ট্রেশনটা করে ফেল। আর একটু তোরা নিজেদের কলেজের গ্রুপে বা বন্ধুদের গ্রুপে বা যাই হোক বিভিন্ন জায়গাতে তোরা এটা প্লিজ একটু স্প্রেড করে দে এই নিউজটা। এটা পুরো ফ্রি রেজিস্ট্রেশন, কোনো টাকা পয়সা লাগবে না, কিছু লাগবে না, ঠিক আছে? তো মোটামুটি 100টা সিট আছে, 100টা সিটের মতো অলরেডি মোস্ট প্রবাবলি কত 30-35টা 40টা অলরেডি বুক চলে গেছে আজকেই। আজকেই বিকালে ছেড়েছি, আজকে বিকালে সন্ধ্যার মধ্যে 40টা মতো মনে হয় হয়ে গেছে। আমি এখনো দেখিনি, গ্রুপটা দেখলে বুঝতে পারবো কতজন হয়েছে, ঠিক আছে? তো ওই জন্য যারা প্রথম 100 জন জয়েন করবে তারাই কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে? কারণ এটা গুগল মিটে হওয়ার কথা আছে, ঠিক আছে? ঠিক আছে, তো আজকে এতটাই থাক। আর তাহলে নেক্সট দিন শুক্রবার ক্লাস হবে যেমন ডেট আছে, ঠিক আছে?